गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल शोभना डट बिप्लव सकल के जानाई स्वागत। आज के सकाल 11टार समय ब्लगटा स्टार्ट करलाम। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো ফার্স্ট টু লাস্ট এন্ড অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল থেকে সবাই মোটামুটি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই জন্য সকালের কোনো কিছু শেয়ার করা হয়নি। ব্লগটি শেয়ার করতে তোমাদের কাছে লেট হয়ে গেল, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, সেই জন্য আমি এডিটও করতে পারিনি, ভয়েসও দিতে পারিনি। তাই বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না, ফার্স্ট টু লাস্ট এন্ড অবধি দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর যেখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখলে, ওই ব্লগটা কিন্তু মিষ্টির বাবাই করছিল, আমি কিন্তু করিনি, কারণ আমার সেই দিনটাও কিন্তু শরীরটা ভালো ছিল না। আমি একরকম ওষুধ খেয়ে ঘরে শুয়েছিলাম। প্রথমে দেখলে উঠোনে কাটাকুটি করা হচ্ছে, আমাদের পাশের বাড়ি এক মাসি কাটাকুটি করছিল, তার সাথে ছোটদির মেয়ে একটু হেল্প করে দিচ্ছিল। তারপরে বারান্দায় বসেছিল আমার বড়দির ছেলে আর কি। তারপরে ওখান থেকে সোজা রান্নাঘরে গেছিলো, মা ভোগের রান্না রেডি করছিল, তোমরা দেখতে পেলে। তারপর ঠাকুর ঘরে সব কিছু আনা হয়েছে, এখনও পুরোপুরিভাবে রেডি করা হয়নি। যাই হোক, তারপরে এই দেখো আমার দাদা ফোন করে দিয়েছিল, তাই আমার ভাগনা গিয়ে নিয়ে আসলো দাদাকে। আর মিষ্টি তো মামাইকে দেখে ভীষণ খুশি, মামার কোলে উঠে বসেছে। ওই দেখো, যেখানে বাড়িতে কোনো কিছু হলেই সকাল থেকেই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করার চেষ্টা করি বা করিও, সেখানে কিন্তু আজকে আমি একটুও ব্লগ করতে পারিনি। আমার শরীর এতটাই খারাপ, আর শরীর যতই খারাপ হোক না কেন, আমাকে গায়ে উপোস কিন্তু থাকতেই হয়েছিল। যাই হোক, ওইটুকু টাইম আমি একটুখানি ফোনটা নিয়ে ব্লগটি একটুখানি আর কি স্কিপ নিলাম। তারপরে এই দেখো রাঁধুনি কিন্তু চলে এসেছে কাটাকুটি করতে করতে, তখন বাজে 12:30। উনি এখন থেকে রান্না স্টার্ট করবে, রান্না যথারীতি আগে থেকে রান্নাটা করে নেবে, কারণ পুজো হোক আর না হোক সন্ধ্যে থেকেই সবাইকে খিচুড়ি ভোগ দেওয়া শুরু করে দেবো। কারণ ঠান্ডা ঠান্ডা পড়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে কেউ কিন্তু বেশিক্ষণ থাকবে না। আবার যদি আমাদের হরিনাম দেয়া হতো তাহলে হয়তো মানুষ একটু থাকতো। এবার যথারীতি হরিনামের জন্য আমরা কিন্তু কোনো মানুষ পাইনি, কেননা এটা আগের থেকে আমাদের মানে অতটা বলা কওয়া ছিল না। হঠাৎ করে আমি গতকালই আর কি বলেছিলাম পুজোর আগের দিন মিষ্টির বাবাকে যে একটু হরিনাম দিলে হতো না। এবার তখনই আর কি যাকে যাকে বলা হয়েছে সবাই কিন্তু মোটামুটি আগে থেকেই বুক হয়ে গেছিলো, ওই জন্য আমরা হরিনামের জন্য আর কাউকেই পাইনি। যা যা মনের ইচ্ছা ছিল তার থেকেও বেশি কিছুই হয়ে গেছিলো, এত বড় করে পুজোর করার আর কি কোনো আমাদের চিন্তাভাবনাই ছিল না। যাই হোক, হরিনামটা হলে পরিপূর্ণ হয়ে যেত। অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেছিল যে কার্তিক ঠাকুর কি তোমাদের বাড়িতে দিয়েছে, আর এত বড় কার্তিক দিয়েছে। এত বড় কার্তিক তো কখনো কারোর বাড়িতে দেয় না, বিশেষ করে আরও কাঠামোটা কার্তিক ঠাকুর। যাই হোক, তাদেরকে বলি আসলে কি বলতো, এই কার্তিক ঠাকুর কিন্তু আমরা কিনে নিয়ে এসেছি। আমাদের মিষ্টি হওয়ার আগে কার্তিক দিয়েছিল, তখন আমরা দুবার পুজো দিয়েছিলাম, মানে এক বছর দিয়েছি, আবার দুবার দিইনি, তারপরে আবার এক বছর দিয়েছি। দেওয়ার পরে তারপরে ঠাকুরকে পুজো দেওয়া হতো, তারপরে এবছর আমরা উদযাপন দিয়ে দিয়েছি। সবাই বলে যে একবার পুজো দিলে নাকি 3বার দিতে হয়, ওই জন্য আমরা এবছর 3বারের বার উদযাপন দিয়ে দিলাম। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেছিলে যে লক্ষ্মী পুজোটা খুব ছোট করে করলে, তার মধ্যে আবার শাশুড়ি মাকে দিয়ে করালে, তুমি ছিলে না কেন? তখন কিন্তু কাউকে আমি কিছু বলিনি। আসলে কি বলতো, এই কার্তিক পুজোটা একটু বড় করে করার ইচ্ছে ছিল, সেই জন্য লক্ষ্মী পুজোটা এবারে খুবই ছোট করে কোনো রকমভাবে সারা হয়েছিল। আর খুবই ছোট করে হয়েছিল বলেই বাপের বাড়িতে একটু সমস্যা ছিল, সেই কাজটা মিটিয়ে একবারে এসেছিলাম, ওই জন্য আর বাড়িতে আসিনি। আমাদের বাড়ি লক্ষ্মী পুজোটা প্রতিবারই মোটামুটিভাবে হয়, এবার যখনই খুবই ছোট করে হয় তখনই প্রত্যেক মানুষের মনে একটা প্রশ্ন জাগে, কেন এত ছোট করে হলো। সেরকমই এই বছরও অনেকেই জিজ্ঞাসা করেছিল। আমার বিয়ের আগের থেকেই মিষ্টির বাবা লক্ষ্মী পুজোর আয়োজনটা খুব ভালো করেই করার চেষ্টা করতো এবং করতো, আর আমার বিয়ের পরে আরোই বড় করে হতো। এবার বিয়ের পরে খুব বেশি হলে 2 থেকে 3 বছর খুবই ছোট করে করা হলো। 2 বছর আমার শাশুড়ি মা ছোটো করে একদমই করলো, তারপরে আমি 1 বছর করেছিলাম। যা কোনো না কোনো কারণবশতই করা হয়েছিল, ওই জন্য যখনই এরকমভাবে করা হয় মিষ্টির বাবার মনটা খুব খারাপ হয়ে যায়। আসলে লক্ষ্মী পুজোটা নিয়ে ও খুব মানে একটু আগ্রহী আর কি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি কমলা আর লক্ষ্মীকে ঘরে বাঁধতে চলে এসেছিলাম, গোয়াল ঘরে। এবার আমি যথারীতি ওই দড়িটা যে বাঁধে আমি ওটা ভালো করে বাঁধতে পারি না, তাই মিষ্টির বাবা আমাকে দেখিয়ে দেখিয়ে বাঁধছে যে এইভাবে বাঁধতে হয়, তাই আমাকে দেখিয়ে দিচ্ছে। ওদেরকে তুলে দিলাম, কারণ মশা কামড়াবে আর চিৎকারও করছে, তার জন্য ওদেরকে খেতে দিয়ে একেবারে গোয়াল ঘরে এনে বেঁধে মশারি টশারি টাঙিয়ে ওদেরকে রেডি করে দিচ্ছি, যাতে ওরা চুপটি করে শুয়ে থাকে, আর ওদেরও যেন কষ্ট না হয়, চিৎকারও যাতে না করে।
সকাল থেকে আমার শরীরটা খারাপ লাগলেও আমি সকাল থেকে কিন্তু প্রায় 11টা পর্যন্ত ভালোই কাজ করেছিলাম, কিন্তু তারপরে আর পারছিলাম না, এতটাই পেটে ব্যথা করছিল, যার জন্য আমাকে ওষুধ খেয়ে ঘরে শুয়ে থাকতে হয়েছিল। আর আমার মা যদি না আসতো আমি যে কি করতাম তার ঠিক ছিল না। আমার মা প্রচুর হেল্প করেছে ওনার ওই শরীরের অবস্থা খারাপ থাকা সত্ত্বেও। আর পাশের বাড়ির ওই মাসিটাও প্রচুর হেল্প করেছে। আর আমার শাশুড়ি মা, আমরা তো বাড়ির লোক তাই না, আমরা তো করবই, তবে আমার শাশুড়ি মারও প্রচুর হেল্প হয়েছে ওরা দুজন করে দেয়াতে। আর মিষ্টির বাবা তো পুরো বাইরেটা পুরো দেখে নিয়েছে, তার সঙ্গে আমার বাবাও ছিল, আর আমার ভাগনা এসেছিল, পরে ভাগনাও করে দিয়েছিল। দাদা যে আজকে আমাদের বাড়িতে এসেছে আমি প্রচণ্ড খুশি হয়েছি। আমি কিন্তু ভাবতে পারিনি দাদা আজকে আসবে, কারণ দাদার লাইন ছিল, দাদা বলেছিল আমি যেতে পারবো না। যাই হোক, হঠাৎ করে যে দাদা ফোন করলো, বোন আমি আসছি, আমি যে এত খুশি হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা যে রাঁধুনিকে বলেছিলাম সেই রাঁধুনির কিন্তু সেদিনকে 5 বাড়িতে রান্নার অর্ডার ছিল, সেই জন্য উনি কোনো বাড়িতে কিন্তু দীর্ঘস্থায়ীভাবে থাকতে পারেননি। উনি সব বাড়িতেই গেছিলো, একটু করে দেখিয়ে দিচ্ছিল, বলে দিচ্ছিল, আবার আরেক বাড়ি যাচ্ছিল। সেরকমভাবেই কিন্তু আমাদের বাড়িতেও উনি এসেছিল এবং একটু দেখিয়ে দিচ্ছিল, করেও দিয়েছিল এবং বলেও দিয়েছিল। আর ওই যে হেল্পার কাকিমাকে দেখছো, উনিও কিন্তু একেবারে খারাপ রান্না করেন না, উনিও ভালো রান্না করে। আর উনি যখন এসেছিল তখন বাজে 12:30, তখন আমি ভেবেছিলাম যে এত তাড়াতাড়ি উনি এসছেন, রান্না করবে, রান্না তো খাবার সব ঠান্ডা হয়ে যাবে, এরকম কিন্তু আমি ভেবেছিলাম। কিন্তু উনি এসে অনেক কাটাকুটি করেছে, মানে খুব ওনার হাত চলে আর কি, তাড়াতাড়ি করে কাটাকুটি করে, মানে আমার ছোটদির মেয়ে আর ওই পাশের বাড়ির মাসি যতটা না করেছে অতটুকু টাইমের মধ্যে উনি কিন্তু খুব কম টাইমে তাড়াতাড়ি করে কেটে সমস্ত রেডি করে কিন্তু রান্নাও শুরু করে দিয়েছিল। আর আমি যখন ভেবেছিলাম যে এত তাড়াতাড়ি রান্না করছে কি হবে, কিন্তু দেখো রান্না করতে করতে কিন্তু সেই সন্ধ্যেই হয়ে গেছে। আসলে কি বলো তো, এখন ছোটোবেলা না, রাঁধুনির ওখানে আমাদের আশেপাশে সব মাসি হয়, মামি সম্পর্কের হয়, বৌদি, ওরা বসেছিল। আর এইদিকে দেখো মিষ্টির বাবা আমাকে বকা দিচ্ছে, তুমি কতক্ষণ ঘরে বসে থাকবে, তুমি এবার একটুখানি গোছাও, শরীর খারাপ লাগুক, কিছু করার নেই, লোকজন আসছে, বাজে লাগছে, তুমি একটু গুছিয়ে নাও। তাই আমি একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে কার্তিক ঠাকুরটাকে সিংহাসনে বসানো হলো। আমি লাস্ট যে ব্লগটি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে সেটা হচ্ছে শুক্রবারের ব্লগ ছিল। সেদিনকে তোমাদেরকে বলেছিলাম যে আমি বাধা পড়েছি, সেই জন্য কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না, তার জন্য আমার প্রচণ্ড মন খারাপ লাগছিল আর কষ্ট হচ্ছিল। আজকের পুজোটা নিয়ে কিন্তু আমার অনেক স্বপ্ন ছিল, যাই হোক কিছুই করতে পারলাম না। অন্যান্য সমস্ত কাজই করতে পেরেছি, কিন্তু ঠাকুরের কাজ কিছু করতে পারিনি। আমাকে শুধু বসে বসে ওদেরকে বলে দিতে হয়েছিল, কারণ আমার শাশুড়িমা সেরকমভাবে কিছু পারে না, ওনাকে বলে দিলে উনি করে। আর উপোস ছিল উনি, আর আমার মাও ছিল, মিষ্টির বাবাও ছিল। আর আমি তো তোমাদেরকে আগেই বললাম আমি গায়ে উপোস আছি। আমার মা ওইদিকে ভোগের রান্না থেকে শুরু করে সবই করে নিয়েছিল। ঠাকুর ঘরেও আসবে না বলছিল, কারণ ওনার যে চোখটাতে স্ট্রোক হয়েছিল চোখ দিয়ে অনবরত জল পড়ছিল, কারণ আজকে 2-3 দিন এত পরিমাণে উনি মানে কাজ করেছে, জল টল ঘেটেছে, মানে ওনার চোখ দিয়ে খুব জল বেরোচ্ছিল। কিন্তু বাধ্য হয়ে মাকে লাস্টে শাশুড়ি মা পারছে না বলে ওনাকে আমি ঠাকুর ঘরে আসতে বাধ্য করেছিলাম, এবং এসে উনি করে দিয়ে লাস্টে গিয়ে কিন্তু খায়নি, শুয়ে পড়েছিল। আর আমি দুয়ারের গোড়ায় চেয়ারে বসে বসে আমার শাশুড়ি মাকে একটু করে বলে দিচ্ছিলাম, উনি গোছাচ্ছিল। মিষ্টির বাবা বাইরের দিকটাও দেখছিল, কেন সন্ধে হওয়ার পরপরই তোমাদেরকে বললাম খেতে দিয়ে দেবো, ওই জন্য সবাইকে ভোগের প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছিল, আর এই দিকটাও ঠেকাচ্ছিল, ঘরের দিকটাও দেখছিল। আমরা হিসেব করেছিলাম যে আমাদের বাড়িতে 200 জন মতন লোক আর কি হবে, সেখানে পাশের বাড়ি আবার পুজো হচ্ছে বলে আমরা কিন্তু 50-60 জন মতো বাদ দিয়েই ধরে রেখেছিলাম, কারণ ওদের বাড়িতেও তো সবাই নিমন্ত্রণ রক্ষা করতে যাবে, সেই জন্যই। তারপরেও কিন্তু পাশের গ্রামের অনেক মানুষই কিন্তু আমাদের বাড়িতেই খিচুড়ি ভোগ খেতে এসেছিল। প্রায় 150 জন মতন হয়েছিল রাত্রিবেলা। আমাদের 3 কড়াই মতো খিচুড়ি হওয়ার কথা ছিল, সেখানে পাশের গ্রামে হচ্ছে বলে 2 কড়াই খিচুড়ি করা হয়েছিল। তোমাদের সঙ্গে গল্প করতে করতে যে তোমরা দেখতেই পাচ্ছ যে ঠাকুরমশাই চলে এসেছেন, আর এই যে ভিডিওটা করছে দেখছো, এই ভিডিওটা কিন্তু মিষ্টি করছে। আমি যথারীতি ঘরে ঢুকতে পারছি না, মিষ্টির বাবা ব্যস্ত আছে। মিষ্টি বৃষ্টির বাবার কাছ থেকে ফোনটা নিয়ে বলছে দাও আমি ভিডিও করে দিচ্ছি। ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 8টার সময়, আমি ধরে রেখেছিলাম 10টাতে আসবে, সেখানে এসেছে 11:30টার সময়। আমাদের বাড়ি সবাই একটু বিরক্ত হচ্ছিল, কিন্তু আমার কিন্তু একটুও বিরক্ত লাগেনি, কারণ এখানে বিয়ে হয়ে আসার পরে এখানে ব্রাহ্মণের যে অবস্থা, সহসা ব্রাহ্মণকে পাওয়া যায় না, আর প্রচুর লেট করে, ওই জন্য অভ্যেস হয়ে গেছে। আমি জানি লেট করেই আসবে, যাই হোক লেট করে আসাতে কিন্তু একদিকে ভালোই হয়েছে। কথায় আছে না, ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। সন্ধেবেলার থেকে ভীষণ চাপ ছিল ভোগ প্রসাদ বিতরণের জন্য, মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে, বাড়ি পুরো ফাঁকা। সেই সময় কিন্তু আমাদের বাড়িতে নিশ্চিন্তে ঠান্ডা মস্তিষ্কে ব্রাহ্মণও
পুজো করতে পেরেছে, আমরাও কিন্তু ভালো করে পুজোর ওখানে বসতে পেরেছি বা পুজো দেখতে পেরেছি। আমি যথারীতি ভেতরে ঢুকিনি, বাইরেই বসেছিলাম, আর ওরা সবাই ভেতরে ছিল। লাস্ট আর যে কজন ছিল তারা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিল, তার পরপরই ঠাকুরমশাই এসেছিলেন, তারপরে আমাদের পুজোটা শুরু হয়েছিল। লাস্টে হচ্ছে মিষ্টির বাবার কাজের জায়গার দুটো বন্ধু, আমার মামা শ্বশুরের ছেলে আর মামি শাশুড়ি, ছোটদির মেয়ে, আমার বাবা আর হচ্ছে বড়দির ছেলে, এরাই লাস্ট খাওয়া দাওয়া করেছিল। তারপরে এই দেখো পুজো শুরু হয়ে গেছিলো, সব কিছু গোছান গাছান করছিল ঠাকুরমশাই। আবারও শরীরটা খুব খারাপ লাগছিল, কারণ বাবা সেই বৃহস্পতিবারে এসছে, আজকে প্রায় শনিবার, মানে এই কটা দিন টানা এখানে আছে, এবং বাবাও হলো মিষ্টির বাবার সঙ্গে এদিক ওদিক অনবরত ছুটছে, কাজ করছে, মানে বাবারও খুব কষ্ট হচ্ছিল। তাই বাবা কিছুক্ষণ বসে থাকার পরে বাবাকে বললাম তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো, তাই বাবা ঘরে গিয়ে শুয়ে পড়েছে। আর মা তো চোখ দিয়ে অনবরত জল পড়ছে, আগেই বললাম তোমাদেরকে, মা আর কিছু খায়নি, মা শুয়ে পড়েছিল। মাঝে একবার ডেকে খিচুড়ি ভোগ খাইয়ে দিয়েছিলাম, তারপরে বিছানা করে দেয়াতে মা শুয়ে পড়েছিল। ছোটদির মেয়েও ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার মেয়ের চোখে ঘুম নেই। মিষ্টি ঠিক বসে আছে, ও পুজো হচ্ছে, পুরো পুজো শেষ হয়েছে, তারপরে গিয়ে ও ঘুমিয়েছে, বসে বসে ভিডিও করেছে, পুজো দেখেছে। যতবার বলছি তুমি ঘুমিয়ে পড়ো, না ও ঘুমাবে না, উল্টে কান্নাকাটি করছে। আজ দুটো দিন বাড়িতে অনুষ্ঠান বলে ঠিকমতো মিষ্টিটার খাওয়াও হয়নি, ঘুম কিছুই হয়নি, ওর দিকে নজরই সেইভাবে দেওয়া হয়নি। যতটুকু পেরেছি করেছি, তার মধ্যে আমার আবার শরীরটা ভালো না বলে একটু অসুবিধাও হয়ে গেছে। আমার মা এত কাজের মধ্যেও, এত ব্যস্ততার মধ্যেও মিষ্টির দিকে যতটুকু পেরেছে লক্ষ্য রেখেছে, আর ছোটদির মেয়ে আসাতে মানে ও অনেকটা হেল্প করে দিয়েছে, মিষ্টিকে খাওয়ানো, মিষ্টিকে দেখা। আজকে আমাদের পরিবারে যারা প্রথম, তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই করে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। বেশি বেশি করে শেয়ার করো, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, অবশ্যই করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো বন্ধুরা, পাশাপাশি দুই ভাই বোনকে কত সুন্দর লাগছে না, মা সরস্বতী আর কার্তিক ঠাকুরকে। কার্তিক ঠাকুরটা এত সুন্দর হয়েছে, যখনই ভাবছি এবছর উদযাপন দিয়ে দিলাম, ঠাকুরকে গাছতলায় রেখে আসতে হবে, মনটা এত খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, শুধু তো ঠাকুরকে রাখলেই হবে না, ঠাকুরকে তো যত্ন করতে হবে, তাই না বলো বন্ধুরা। পুজো কমপ্লিট হয়ে গেছে, অঞ্জলিও হয়ে গেছে, এবার হলো যজ্ঞ করবে ঠাকুরমশাই। পুজোর অনেক আগে আমি মিষ্টির বাবাকে বলেছিলাম বেলকাঠ কেটে এনে বাড়িতে একটুখানি শুকিয়ে রাখো, তাহলে ওই সময় বেলকাঠ কেনাও লাগবে না এবং খুব ভালো যজ্ঞটা হবে। ওর বাবা আমার কথাই শুনলো না, আর মনেও থাকে না ওর প্রায় সময়। যাই হোক, মুখোমুখি দুদিন আগে বেলকাঠ নিয়ে এসছে কার বাড়ি থেকে, তা বেলকাঠটা কাঁচা কাঁচা ছিল, সবগুলো শুকনো ছিল না, যদি মানে শুকনো থাকতো আরও বেশি ভালো হতো। যাই হোক, তারপরেও কিন্তু প্রত্যেকটি কাঠ জ্বলেছে, খুব ভালো করেই যজ্ঞটা হয়েছে, আর যদি শুকনো আরও মোটা হতো আরও বেশি ভালো হতো। অনেক রাত হয়েছিল আমাদের পুজো করতে করতে, কিন্তু আমার তবুও ঘুম পাচ্ছিল না, কিন্তু শরীরটা ভীষণ খারাপ লাগছিল। ঠাকুরমশাই বললেন যে উনি যত বাড়িতে পুজো করেছেন আমাদের বাড়িটাই লাস্ট, এই আমাদের বাড়িতে পুজো করে উনি বাড়িতে যাবেন। সেই জন্য পুজোটাও খুব সুন্দর করে হয়েছে, ধৈর্য ধরে উনি করেছেন, ওনার আর মাথায় কোনো টেনশন ছিল না, কোনো চাপ ছিল না। যাই হোক, বললাম না আগে যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। কি বলো তো, যার জন্য এত কিছু আয়োজন, সেটাই যদি ঠিকঠাক মতো না হয় না, দেখবে মনে শান্তি লাগে না, আর সেটাই যদি ঠিকঠাক মতো হয় তাহলে ভালো লাগে। আমাদের মানে মিষ্টির বাবার আর আমার দুজনের ক্ষেত্রেই হলো প্রসাদ বিতরণটা আর ঠাকুরের পুজোটা ঠিকঠাক মতো, এই দুটো ঠিকঠাক মতো হলে মনে ভীষণ শান্তি লাগে, আর এই দুটো ঠিকঠাক মতো সবসময় ঈশ্বরের কৃপায় আমাদের হয়, এবছরও কিন্তু সেটাই হয়েছে। তোমরা দেখতেই পেলে বন্ধুরা, আমার চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ। আসলে এমনি তো শরীর খারাপ, তার মধ্যে গায়ে উপোস আছি, আর আমি উপোস করলে একদম নির্জলা থাকি, জল পর্যন্ত খাই না। কিন্তু এবছর তাও আমার সর্দির মেয়ে আর কি একটু গুড়ের জল দিয়েছিল, তাও ওষুধ খাবো বলেই আমি খেয়েছিলাম, শুধু জল খেতে নেই সেই জন্য। আর ওদিকে আমার শাশুড়ি মা চুপটি করে বসে আছে, উনি আর নিচে বসে থাকতে পারছে না, আসলে ওনার উপোস করা অতটা অভ্যেস নেই তো, আর তার মধ্যে না খেয়ে থাকা, তাও উনি মাঝে ছাতুর জল গুড়ের জল খেয়েছিল, উনি একদমই পারে না না খেয়ে থাকতে। শুধু আমি উপোস থাকতে পারলাম না বলেই ওনাকে বাধ্য হয়ে উপোস থাকতে হলো, আর আমার মা উপোস ছিল ভোগের রান্না করবে বলে, সেই জন্য। পায়েসটা শুধু আমার শাশুড়ি মা করেছে, কারণ বাড়িতে দুধ আনা ছিল না, সেই জন্য। মায়ের চোখ দিয়ে এত পরিমাণে জল বেরোচ্ছিল, মা আর চোখ খুলে রাখতে পারছিল না। আজকের ব্লগটা এই পর্যন্ত, গুড নাইট, বাই।